বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্স, বিশেষ করে ইউকেতে যারা আছেন তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন। কীভাবে আগাবেন, কীভাবে থিওরি টেস্ট দেবেন, কীভাবে প্র্যাকটিক্যাল টেস্ট দেবেন। তো আমাদের আজকের আলোচনাটা মূলত হবে প্রথম সেশনে থিওরি টেস্ট নিয়ে, তারপর একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কথা বলবো, তারপরে চেষ্টা করব কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার অর্থাৎ কিছু প্রশ্ন উত্তর পর্ব সমাধান করার জন্য। বাংলা ইংলিশ মিলিয়েই বলবো যাতে যে কেউ সেটা বুঝতে পারেন, আর মূলত বাংলাদেশি যারা আছেন তাদের জন্য একটু হলেও উপকারী হবে বলে আশা করি। তো থিওরি টেস্ট যেটা আছে, সাধারণত পরীক্ষার বুক যেটা করতে হয় সেটা ডিভিএল এর ওয়েবসাইটে গিয়ে করতে হয়। ডিভিএলে আমরা যদি দেখি, ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি, এরাই মূলত নিয়ন্ত্রণ করে কী ধরনের গাড়ি চলবে, কীভাবে চলবে, সকল আইন কানুন, গাড়ি রিলেটেড যা আছে সব কিছু। তো ডিভিএল ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে পরীক্ষার জন্য বুক করবেন। সম্ভবত 30 থেকে 35 পাউন্ড এরকম একটা খরচ যায় পরীক্ষার জন্য, অথবা 23 পাউন্ড হতে পারে। তো পরীক্ষা 2 স্টেপে হয়। প্রথম স্টেপে শুধু প্রশ্ন উত্তর বা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, 50টার মতো কম বেশি থাকে, 42 থেকে 43 পেতে হবে, অর্থাৎ 80%-এর উপর মার্ক পেতে হবে। তারপর সম্ভবত একটা ব্রেক থাকে, তারপর দ্বিতীয় অংশের পরীক্ষা শুরু হয়, যেটাকে হ্যাজার্ড টেস্ট বলে। অর্থাৎ আপনি হ্যাজার্ড বুঝতে পারেন কি না। হ্যাজার্ড মানে যে কোনো ধরনের বিপজ্জনক অবস্থা আপনি বুঝতে পারেন কি পারেন না, সেটাই দেখা হয়। তো ওগুলো সাধারণত ভিডিও টেস্ট থাকে, ভিডিও চলবে। আপনাকে যখনই হ্যাজার্ড দেখবেন তখনই মাউসে ক্লিক করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনি ব্রেক ধরতেছেন, গাড়ির ব্রেক ধরা যেটাকে আমরা বলি। তো আপনারা যে কোনো অ্যাপ দেখে প্র্যাকটিস শুরু করতে পারেন, আর আমরা খুব অল্প সময়ের ভেতরে চেষ্টা করব সব কিছু কভার করে আনার জন্য। তাহলে প্রথম প্রশ্ন, ডিভিএলএ কি? ডিভিএলএ বললাম যে ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি। দ্বিতীয় প্রশ্ন থাকে, কোন কোন ডিজিজ হলে ডিভিএলএকে জানাতে হয় এবং ড্রাইভ করা যায় না। যেমন রিসেন্ট স্ট্রোক আছে, চোখের কোনো সমস্যা থাকলে, রিসেন্ট হার্ট অ্যাটাক হলে তখন ডিভিএলএকে জানাতে হয়। এরকম অনেকগুলা অসুখের লিস্ট আছে, ওগুলো একটু ডিভিএলএতে বা গুগলে গিয়ে সার্চ করলেই হবে, which disease I have to inform the DVLA। দ্বিতীয় প্রশ্ন যেটা থাকে, SORN, SORN, এটাও একটু জরুরি, স্ট্যাচুয়ারি অফ রোড নোটিফিকেশন, অর্থাৎ কখন আপনি আপনার গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নেবেন এবং আপনার গাড়ি রিলেটেড যে ট্যাক্স আছে, যেমন রোড ট্যাক্স, গাড়ি রিলেটেড ইন্স্যুরেন্স, এগুলো আপনার আর দিতে হবে না, এটাকে সর্ন বলে। অর্থাৎ গাড়ির কোনো ডিফল্ট আছে, মনে করেন গাড়ি আপনি আর চালাচ্ছেন না, তখন ওকে সর্ন বলে, স্ট্যাচুয়ারি অফ রোড নোটিফিকেশন। আমরা ডিভিএলএকে জানিয়ে দেবো যে আমার গাড়ি এখন আর চলতেছে না, সুতরাং আমি তোমার সব ধরনের ট্যাক্স, ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেবো যে আমি আর ইন্স্যুরেন্স দেবো না, এই গাড়ি আর চলতেছে না, এটা সর্ন। তারপর এমওটি, এটা খুব জরুরি, এই সাইনটা এমওটির। আপনারা লোকাল যত গ্যারেজ আছে সেগুলোতে দেখবেন এখানে এমওটি করা হয়। এমওটি হলো মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট। মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট ওরা যেটা নিয়ন্ত্রণ করে যে আপনার গাড়ি আপ টু ডেট আছে কিনা না, অর্থাৎ গাড়ি ঠিকমতো চলতেছে কিনা না, গাড়ির ইন্ডিকেটর লাইট, গাড়ির প্যাডেল, গাড়ির এক্সস্ট পাইপ যেগুলো, ওইগুলো আমরা গাড়ির বিভিন্ন পার্টস ওই অংশে আলোচনা করব, এগুলো ঠিক আছে কিনা না। তো লোকাল গ্যারেজ একটা সার্টিফিকেটের মতো দেয়, সেখানে কম বেশি 60 পাউন্ড 70 পাউন্ড, একই জায়গায় এক এক রকম, এরকম কম বেশি একটা খরচ হয়। তো মোটামুটি প্রত্যেক বছর এমওটি নিতে হয়। তারপরে জরুরি হলো রোড সাইন, যেগুলো পরীক্ষায় খুব আসে এবং ইউকেতে খুব জরুরি। রোড সাইন চেনার জন্য আমি যেটা বলি খুব সহজ হলো, ডিবিএল এর ওয়েবসাইটে ঢুকে যাবেন, তারপরে ট্রাফিক সাইন ওইখানেই দেখতে পারবেন যে কয়েক ধরনের ট্রাফিক সাইন আছে। আরেকটা সহজ ব্যাপার, যখনই আপনারা
ইউকেতে রাস্তাঘাটে হাঁটবেন তখন ডানে বামে কী কী সাইন আছে, প্রত্যেক রোডেই একটা না একটা সাইন আছে, ওইগুলো দেখার একটু চেষ্টা করবে। তাহলে আমরা একটু দেখি, এই যে 20 জোন, যখনই ওরকম লাল একটা গুল্লা থাকবে, ভিতরে 20 লেখা থাকবে, এর মানে লাল মানে রেড লাইট, মানে সাবধান হয়ে যাও, এটা 20 এরিয়া। এখানে 20 মাইল বেগে গাড়ি চালাতে পারবেন, এর উপরে না, ঠিক আছে? এর উপরে যদি চালান, ক্যামেরা যদি ধরে, তখন আপনাকে পয়েন্ট দিয়ে দেবে, ফাইন করবে। দ্বিতীয় ছবিটা দেখেন, এটা হলো 30 জোন, মানে 30 কিলোমিটারের উপরে না। আর ওই যে 20 যেটা ছিল, ওইটাতে একটা ক্রস দেওয়া, মানে 20-এর নিচে নামবো না, ঠিক আছে? 20-এর নিচে নামা যাবে না, 30-এর উপরে উঠা যাবে না, এরকম 40-এর উপর উঠা যাবে না, এটা খুব জরুরি। ন্যাশনাল স্পিড লিমিট, ন্যাশনাল স্পিড লিমিট নিয়ে আমরা আরেকটু পরেই কথা বলবো, মোটরওয়ে নিয়ে যখন কথা বলবো। তো এটা যদি জেনে রাখেন, একটা সাদা চারদিকে একটা কালো দাগ দিয়ে দিলে সেটাকে ন্যাশনাল স্পিড লিমিট বলে। আর একটা খুব কমন সাইন, সেটা হলো গিভওয়ে সাইন। গিভওয়ে সাইন হলো আমরা যখনই যে কোনো একটা জাংশনে, জাংশন বলতে আমাদের বাংলায় যেটাকে বলে চৌরাস্তা, সিলেটে যারা আছেন আম্বরখানা চৌরাস্তা, চৌহাট্টার চৌরাস্তা, অথবা মানে 4 রাস্তার যেখানে মিল ঘটেছে সেটাকে চৌরাস্তা বলে। সেই চৌরাস্তায় যাওয়ার আগে আপনাকে ডানে বামে দেখতে হয়। ওই ডানে বামে তখন দেখবেন রাস্তার মধ্যেই একটা ত্রিভুজের মতো, উল্টা ত্রিভুজ একটা দেয়া আছে, ওটাকে বলে গিভওয়ে সাইন। অর্থাৎ আপনি সামনে যারা আসতেছে তাদেরকে আগে প্রায়োরিটি দেবেন, ডানে এবং বামে। যদি রাস্তা খালি থাকে তাহলে ওই জাংশনে উঠবেন, অর্থাৎ চৌরাস্তায় যাবেন, নতুবা যাবেন না। তো ওটাকে গিভওয়ে সাইন বলে। সব সময় দেখবেন যে কোনো চৌরাস্তার বা জাংশনে যাওয়ার পর গাড়ি একটু থামে, ওটাকে বলে গিভওয়ে সাইন, এবং ডানে বামে তাকায়, তারপর ডানে অথবা বামে যায়, ওটা একটু জরুরি গিভওয়ে সাইন। স্টপ, সেটা আশা করি বুঝতে পারতেছেন, এটাকে বলে 6 কোণা ডায়াগোনাল স্টপ লেখা থাকে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, এইটা খুব জরুরি। প্রত্যেকটা রোড যখন কানাগলিতে ঢুকে, আমাদের ভাষায় বলে গলি, তো অনেকগুলো গলিতে দেখবেন এই সাইনটা দেওয়া থাকে, একটা লাল বৃত্ত, এর মধ্যে সাদা একটা দাগ, ওইটার মানে নো এন্ট্রি, এইখানে ঢোকা যাবে না। এখানে ঢুকলেও আপনি পয়েন্ট পেয়ে যাবেন। তারপর এইটা লালের ভেতর সাইকেলের ছবি, মানে নো সাইক্লিং। ওই যে লাল বললাম, লাল মানেই রেড সিগন্যাল, নো। এরপর এর ভিতর যদি সাইকেল থাকে তাহলে সাইকেল চালানো যাবে না। পরেটায় দেখেন গাড়ি আছে, মোটর সাইকেল আছে, এগুলা চালানো যাবে না, বাস চালানো যাবে না, এইটাও জরুরি, ঠিক আছে? এটা হলো গিয়ে লাল মানে এই গাড়িকে কালো গাড়ি ক্রস করবে না, ওভারটেক করবে না, ঠিক আছে? এটা ওভারটেকিং সাইন। ওভারটেক মানে ওই যে ওকে ক্রস করে আমি যাওয়া, এটা করা যাবে না, ঠিক আছে? তো কালো গাড়ি মানে আপনার গাড়িদেরকে বলতেছে যে আপনারা এই এরিয়াতে কোনো ওভারটেকিং করবেন না, এটা জরুরি। তারপরে এগুলো সাধারণত পরীক্ষার জন্য খুব জরুরি না। এটা হলো গিয়া এই যে 32 বা 32.5 সাইজের যেগুলো বড় বড় লরি আছে, 9.9 মিলিমিটার লম্বা যেগুলো লরি আছে, ঠিক আছে? এগুলা এখানে চলতে পারবে না, এগুলা। এইটা হাইট, ঠিক আছে? এত হাইটের গাড়ি, মানে এই তো এখানে গাড়ি চলতে গেলে এত হাইটের নিচে হতে হবে, 4.4 এর নিচে, ঠিক আছে? যেগুলো পরীক্ষার জন্য খুব জরুরি না, এটা খুব জরুরি। এটা আপনারা লন্ডনের রাস্তায় খুব বেশি দেখতে পাবেন। এটাকে বলে একটু প্রায়োরিটি সাইন বলে, ঠিক আছে? মানে কোন গাড়ি প্রায়োরিটি পাবে। মনে করেন আপনি এখানে আছেন, তাহলে আপনি এই দাগের মধ্যে পড়ে গেলেন, লাল দাগ। আর কালো দাগ মানে অন্য দিক থেকে যারা আসতেছে, ঠিক আছে? তাহলে আপনি এখানে যদি থাকেন, এর মানে হলো লাল দাগ মানে আপনি লাল, থেমে যান। ওই যে ওদিক থেকে যেগুলো আসতেছে অপর দিক থেকে, ওরা কালো, ওরা আগে আসবে, আপনি এখানে থেমে থাকবেন। যখন পুরো রাস্তা খালি দেখবেন তখন আপনি যাবেন। আপনি যদি ওইখানে থাকতেন তাহলে ওরা এমনিতেই থামতো, এই দিকে যারা আছে, আর আপনি কালো হওয়ার কারণে আপনার প্রায়োরিটি, আপনি দ্রুত চলে আসবেন, ঠিক আছে? এগুলো প্রায়ই দেখবেন লন্ডনের রাস্তায়। এটা হলো ডানে যাওয়া
যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, ঠিক আছে, ক্রস করে দিয়েছে, ইউ টার্ন নেওয়া যাবে না, এগুলা খুব জরুরি না পরীক্ষার জন্য। এগুলা না, পি ফর পারমিট হোল্ডার্স, মানে লোকাল এরিয়া কারা পার্ক করতে পারবে, এইগুলা, নো ওয়েটিং, এগুলো জরুরি না। এগুলো হলো শুধু সোজাই যেতে থাকো, সামনে গিয়ে বামে যাবে, শুধু বামে যেতে থাকো, এইটা মিনি রাউন্ড অ্যাবাউট, ঠিক আছে, মানে ছোটো একটা রাউন্ড অ্যাবাউট, এইগুলো পাওয়া যায়, খুব জরুরি না। এইখানে শুধু সাইকেল চলবে, এটা জরুরি, এটা প্রায় পরীক্ষায় আসে। এটা মানে হলো গিয়ে প্রায় দেখবেন এখন তো সাইকেল লেন থাকে, ঠিক আছে, সাইকেল লেন ওরকম দাগ দেওয়া, মানে সাইকেলের জন্য আলাদা লেন আছে, মানুষের চলাচলের জন্য আলাদা ফুটপাথ আছে, ঠিক আছে। আগে লাল ছিল, এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল মানে জরুরি, আর এতর উপরে উঠা যাবে না, আর এখানে 30 মানে ওই যে মিনিমাম স্পিড লিমিট, মানে 30-এর নিচে নামা যাবে না, ঠিক আছে, 30-এর উপরে আপনি চালাতে হবে। আর এটা যদি লাল থাকতো তাহলে আপনি 30-এর উপর 31-এ যেতে পারবেন না, আর এখানে 30-এর উপরেই আপনাকে চালাতে হবে, 31, 32, 33, কিন্তু 29-এ আপনি চালাতে পারবেন না, এটাকে মিনিমাম স্পিড লিমিট বলে। আর লাল যখন হবে তখন ম্যাক্সিমাম স্পিড লিমিট। লালটা একটু দেখে ফেলি, এই যে ম্যাক্সিমাম স্পিড লিমিট 30, আর এটা হলো মিনিমাম স্পিড লিমিট 30, ঠিক আছে। এখানে শুধু বাস চলবে, সাইকেল চলবে, ট্রাম, যদি আপনারা ম্যানচেস্টারে যান ট্রাম দেখতে পাবেন, নটিংহামেও আছে, আর এইগুলো জরুরি না। এইখানে আর কিছু জরুরি না, এইটা পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, উইথ ফ্লো, মানে এই যে দাগ দিছে, দাগের এই দিকে মানে বোঝাচ্ছে যে বাস, সাইকেল এইগুলা একই রাস্তায় চলবে, ওদের জন্য আলাদা কোনো লেন নাই, ঠিক আছে। আর কন্ট্রাফ্লো বাস লেন, মানে বাসের জন্য আলাদা লেন আছে। আর মানে এই রাস্তাটা কি দুই একই রাস্তা, ওইখানে কোনো আলাদা লেন আছে কিনা না ওইটা বোঝায়। যদি এখানে সাইকেল থাকতো, এখানে মানুষের ছবি থাকতো, মানে হলো মানুষের জন্য আলাদা ফুটপাথ আছে, সাইকেলের জন্য আলাদা আছে। এখানে সাইকেল, এখানে গাড়ি, মানে গাড়ির জন্য এক লাইন, সাইকেলের জন্য আরেক লাইন, যার যেটা যারা ইউজ করবে। যারা হোয়াইট চ্যাপেলে আছেন তারা দেখবেন এইখানে সাইকেল, এইখানে কার, অথবা এইখানে কার, এইখানে সাইকেল, মানে সাইকেলের জন্য আলাদা লাইন, আপনি ওইটা ইউজ করেন। কিন্তু অনেক জায়গায় যেখানে সাইকেল গাড়ি এইরকম থাকবে ছবি, মানে সাইকেল গাড়ি সবাই এক রাস্তায় চলবে, ওদের জন্য আলাদা কোনো লেন এইখানে নাই। ওয়ার্নিং সাইন, ওই যখন ত্রিভুজের মতো থাকবে ওইটা ওয়ার্নিং সাইন। একটা ছিল গিভওয়ে সাইন, ওইটা জরুরি, প্রত্যেক রাস্তায় দেখতে পাবেন। এইগুলো একটু হালকা জেনে নেন যে ডুয়েল ক্যারিজওয়ে মানে দুইটা রাস্তা, এই কালো মানে রাস্তা, ঠিক আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, ওইখানে গিয়ে মিল হয়ে একটা রাস্তা হয়ে গেছে, ডুয়েল ক্যারিজওয়ে ইন্ডস দেয়ার, এবং একটা রাস্তা শুরু হয়েছে। ডুয়েল ক্যারিজওয়ে কি, সিঙ্গেল ক্যারিজওয়ে কি আমরা দেখব। ওইখানে এই যে একটা সোজা রাস্তা গেছে, আর ডানের রাস্তা যেটা আছে, বা এইটা হলো গিয়ে রাস্তা, এই রাস্তার দুইটা এন্ড, রাস্তা এখানে গিয়ে একটু ন্যারো হয়েছে। লন্ডনে অনেকগুলো রাস্তা দেখবেন এরকম সোজা গিয়ে ডানে বামে একটু আইলের মতো দিয়ে তারা ন্যারো করে দেয়, তারপর আবার নর্মাল হয়ে যায়, ওইটা স্পিডকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। তাহলে ওইখানে ডান দিকে একটু ন্যারো হয়ে গেছে। আর এইটা হলে রাস্তা, রাস্তা গেছে, এইটা রাস্তার দুই পাশ, এখানে দুই দিকই ন্যারো হয়ে গেছে, ঠিক আছে। গিভওয়ে তো বললাম, গিভওয়ে 50 ইয়ার্স, মানে 50 গজের পর গিভওয়ে সাইন আছে, ঠিক আছে। এখানে ক্রস রোড, ওই যেটাকে জাংশন বলছিলাম, মানে এইটা মনে করেন রাস্তা, বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে একটা চলে গেছে, সোজা গেছে। তো আপনি যখন এইখানে আসবেন, এইখানে দেখবেন গিভওয়ে সাইন দেওয়া আছে, মানে আপনি এইখানে একটু থামবেন, ডানে বামে দেখবেন। নর্মালি যেগুলো গলিতে ঢুকছে, গলিগুলাতে গিভওয়ে সাইন থাকে, এইগুলাতে থাকে না গলির রাস্তাতে, মানে এইখানে গাড়ি এসে থামবে, ডানে বামে দেখবে,
তারপরে হয় এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই তো রাউন্ড অ্যাবাউটের সাইন। রাউন্ড অ্যাবাউট এখানে খুব, আমাদের বাংলায় যেটাকে গোল চত্বর বলতো, সিলেটে যারা আছেন তারা জানেন। আম্বরখানাতে একটা গোল চত্বর আছে, ওই যে ট্রাফিক যেখানে দাঁড়িয়ে থাকতো একটা গোল, যদিও আমরা খুব বেশি মানতাম কিনা না জানি না। হুমায়ুন রশিদ চত্বর, গোলাপগঞ্জ যাওয়ার পথে হেলালপুর, ওইখানে দেখবেন একটা রাউন্ড অ্যাবাউট ছিল। ওইটা আমরা ঠিকমতো ইউজ করতাম না, বাট রাউন্ড অ্যাবাউট একটা ছিল গোল চত্বর যেটা। এটা আনইভেন রোড, মানে রাস্তা, এটা হলো রাস্তা, এখানে উঁচা হয়ে গেছে, আবার উঁচা হয়ে গেছে। রিডিউস স্পিড নাও, ওই যে রাউন্ড অ্যাবাউটে যাওয়ার আগে রাস্তায়ও লেখা থাকে, বাম দিকেও লেখা থাকে, মানে আপনি আপনার স্পিড কমায় ফেলেন, খুব জরুরি না এইগুলা। এইগুলা জরুরি। টু ওয়ে ট্রাফিক ক্রসেস ওয়ান রোড, মানে আপনি মনে করেন রাস্তা দিয়ে গেছেন, দেখবেন ওইদিকে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা, ঠিক আছে, টি এর মতো রাস্তা রাস্তা। তো এখানে কী হয়, এখানে যাওয়ার পর দেখবেন এইদিকেও গাড়ি যাচ্ছে, এইদিকেও গাড়ি যাচ্ছে। তো এইখানে নর্মালি গিভওয়ে সাইন থাকে, নর্মালি যদি নাও থাকে তাও তো আপনি একটু দাঁড়াতে হবে, ডানে বামে দেখবেন, তারপরে হয় ডানে যাবেন অথবা বামে যাবেন, ঠিক আছে। টু ওয়ে ট্রাফিক স্ট্রেট অ্যাহেড, আপনি হয়তোবা এই দিকে আসতেছেন বা এই দিকে আসছেন, এগেইন দেখবেন যে আপনি সোজা যাচ্ছেন, ওই দিক থেকেও গাড়ি আসতেছে, ঠিক আছে। তখন ওইখানেও একটু সাবধান থাকবেন যে গাড়ি দুই দিকেই চলাচল করবে। প্লেনের ছবি, হ্যাঁ, ফলিং রক্স, মনে করেন আমাদের মৌলভীবাজারের রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, ওইরকম একটা সাইন আপনি যদি দেখেন, মানে যে কোনো সময় উপর থেকে রক্স, পাথর টাথর পড়তে পারে, অথবা কক্সবাজার মনে করেন। এইখানে ট্রাম লন্ডনে খুব বেশি পাবেন না, এটা লেভেল ক্রসিং লন্ডনের ভেতর আমার জানা নাই আছে কিনা না। লেভেল ক্রসিং মানে ওই যে সামনে ট্রেন চলাচলের রাস্তা, ওইখানে যদি এগুলা থাকে, ফেন্সের মতো, মানে ওইখানে ফেন্স থাকবে, ঠিক আছে। ফেন্সের বাংলা কি আমি খুঁজে পাচ্ছি না। লেভেল ক্রসিং উইদাউট ব্যারিয়ার, মানে কোনো ব্যারিয়ার নাই, নিজ দায়িত্বে আপনারা বুঝে শুনে ক্রস করেন, ঠিক আছে। এইটা জরুরি। এখানে বাচ্চার ছবি, দুইজন বাচ্চা, মেয়ে আর ছেলে, ঠিক আছে, মানে স্কুল সাইন, মুরব্বীদের সাইন, ঠিক আছে। এটা পেডিস্ট্রিয়ান, মানে বাবা ছেলে ওই রকম যাচ্ছে, ঠিক আছে। এটা যদি থাকে তার মানে হলো যে পেডিস্ট্রিয়ানের রাস্তা সামনে আছে, অর্থাৎ ফুটপাথ সামনে, সাবধানে ক্রস করো। হ্যাঁ, জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং ওইটাও একটু জরুরি, জেব্রা ক্রসিং নিয়েও আমরা কথা বলবো। তারপর আমরা যে অবস্থায় ছিলাম, হ্যাঁ, জেব্রা ক্রসিং 4 ধরনের আছে, ওইগুলো নিয়ে হালকা একটু আমরা আলোচনা করব। এইখানে অনেকগুলো পশু পাখির ছবি দেখতেছেন, মানে সামনে পশু পাখি এগুলো আসতে পারে, সাবধান থাকার জন্য বলতেছে, এইটা একটু জরুরি, ঠিক আছে। লন্ডনে তো আমরা অনেক সময় ট্রাফিককে দেখি, ট্রাফিক বা পুলিশের একটা অংশ আছে যারা এইরকম পেট্রোল দেয়, মানে চক্কর দেয়, ঠিক আছে। সাইকেল রোডে হেড, ঠিক আছে। কিউজ লাইকলি, মানে গাড়ি এখানে অনেক লম্বা কিউ থাকতে পারে, এটা জরুরি। লন্ডনের ভেতর অনেক জায়গায় রাস্তা দেখবেন একটু উঁচু করে দেওয়া থাকে, ঠিক আছে, ওইটাকে হাম বলে। ওই যে গরুর বা গরুরই সাধারণত কুচ থাকে, ঠিক আছে, পিঠের মধ্যে যেটা থাকে ওইটাকে হাম্প বলে। তো ওইখানে অনেক জায়গায় উঁচু করে থাকে, ওইটা স্পিড কন্ট্রোল করার জন্য। হাম্প কেন থাকে? স্পিডকে রিডিউস করার জন্য বা কন্ট্রোল করার জন্য। হাম্পস অ্যাহেড, এগুলো খুব জরুরি। আর হাম্প ব্রিজ মানে সামনে একটা ব্রিজ আছে যেটাতে কুজের মতো থাকবে। ফোর্ড, এইটা জরুরি। ফোর্ড হলো মানে ফ্লাডিং এরিয়া, ঠিক আছে। অনেকগুলো রাস্তা আছে যেগুলোতে প্রায় পানি জমে যায় অথবা নদীর পানি উঠে যায়, তো ওইখানে দেখবেন ওই সাইনটা দেওয়া। তো ওইগুলো সাধারণত পানিতে ডুবে গেলে ডানে বা বাম দিকে এই রকম একটা প্লেট বা সাইনবোর্ড, এক্সকিউজ মি, ওরকম একটা সাইনবোর্ড ওরা রেখে দেয় যেটাতে ফোর্ড লেখা। তাহলে ফোর্ড মানে সামনে রাস্তা পানিতে ডুবে গেছে, সাবধানে চালাও। তো প্রশ্ন থাকতে পারে, ফোর্ড এরিয়া ক্রস করার পর, মানে পানি থেকে আপনি উঠার পরে আপনি কোন জিনিস প্রথমে চেক করবেন? সেটা হলো আপনার গাড়ির ব্রেক যেটা, এই ব্রেক প্যাডেলে আপনি পা দিয়ে চাপ দিবেন,
ব্রেক ঠিক আছে কি না না সেইটা দেখবেন, এইটা একটু জরুরি। হ্যাঁ, এইটাও জরুরি, মানে সামনে খুব সাবধানে চালাও, নদী আছে, মনে করেন টেমস নদীর পাড় দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, এই সাইন আছে মানে সামনে কোনো ব্যারিয়ার নাই, আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন টেমস নদীতে, সুতরাং সাবধানে চালান। রিস্ক অফ গ্রাউন্ডিং এইগুলো লাগবে না। আর আর এইখানে ইনফরমেশন থাকে, ওই যে আপনারা যদি মোটরওয়েতে যান দেখবেন যে কোনো একটা ব্রিজ আছে সামনে, আপনি সোজা যাচ্ছেন, উপর দিকে ব্রিজ আছে, ব্রিজের মধ্যে এইরকম অনেকগুলো ইনফরমেশন লেখা থাকবে যে বাম দিকের মানে এই লেন দিয়ে গেলে আপনি মার্লোতে চলে যাবেন, এই 2 লেন আপনি ইউজ করলে বার্মিংহাম অক্সফোর্ডে যাবেন। আমার মনে হয় না এগুলো পরীক্ষায় আসে এবং খুব বেশি জরুরি। যে কোনো একটা রাউন্ড অ্যাবাউটে যাওয়ার আগে বাম দিকে সাধারণত এইরকম একটা বোর্ড দেখবেন লাগানো, ঠিক আছে, আপনি এই দিকে যাচ্ছেন, এটা দেখে আপনি সহজে বুঝতে পারবেন 1 2 3 4। নর্মালি আমরা তো এখন অ্যাপ ইউজ করি, অনেক ধরনের অ্যাপ আছে, আগে সাধারণত এই সাইনগুলাই দেখা হতো। তো ফার্স্ট এক্সিট, সেকেন্ড এক্সিট, থার্ড এক্সিট, ফোর এক্সিট, অনেক সময় বলে স্ট্রেইট এক্সিট নাও, রাইট এক্সিট নাও, লেফট ফার্স্ট এক্সিট নাও, লেফট সেকেন্ড এক্সিট নাও, যে যেরকম বলে, ঠিক আছে। তাহলে ফার্স্ট এক্সিট গেলে আপনি নাটফিল্ডে যাবেন, সেকেন্ড এক্সিট নিলে পেন্ডারটনে, আপনি যদি স্ট্রেইট যান, ঠিক আছে, তাহলে বার্মিংহামে যাবেন, ওয়েলশামে যাবেন, ঠিক আছে। এগুলো ইনফরমেশন, এগুলো পরীক্ষার জন্য খুব জরুরি না, ঠিক আছে। আর এইখানে আমি খুব বেশি জরুরি দেখতেছি না, এই সাইনগুলো থাকতে পারে, এইটা পিকনিক স্পট, জু আছে, ঠিক আছে, বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। পি স্যাটারডে অনলি, যারা লন্ডনের ভেতর থাকেন তাদের জন্য, ঠিক আছে। পি মানে পার্কিং, তাহলে স্যাটারডেতে আপনি শুধু কার পার্ক করতে পারবেন, এই জন্য আপনি ডান দিকে যাবেন, এই যে ডান দিকের সাইন দেওয়া আছে, ঠিক আছে। আর এইখানে আর কিছু না, এগুলো ডাইভারশনের সাইন সাধারণত হলুদ থাকে সামনে। যদি হ্যাঁ কন্ট্রোল জোন, কন্ট্রোল জোন এইগুলো আপনি যে কোনো একটা গলিতে যদি ঢুকে পড়েন তাহলে আপনি কন্ট্রোল জোনের সাইন পাবেন। কন্ট্রোল জোন মানে হলো এই যে অনেকগুলো ইনফরমেশন থাকে, পরীক্ষার জন্য না, প্র্যাকটিক্যাল মানে লাইফের জন্য। মানডে থেকে শুক্রবার, সোমবার থেকে শুক্রবার 8:30 থেকে 6:30 PM এখানে গাড়ি পার্ক করা যাবে না। স্যাটারডেতে 8:30 থেকে 1:30 পর্যন্ত এখানে গাড়ি পার্ক করা যাবে না, এরপরে আপনি পার্ক করতে পারবেন। তাহলে এরকম একটা সাইন আছে যেখানে আপনি সোমবারে 7টার সময় আসলেন, মানে 6:30-এর পরে আসলেন, 6:31-এ আসলেন, আসলে আপনি খালি যদি পান গাড়ি পার্ক করেন, কোনো সমস্যা নাই, কিন্তু 6:30-এর আগে যদি পার্ক করেন তাহলে আপনার উপর ফাইন হয়ে যাবে। অনেকগুলো মানুষ দেখবেন এরকম চক্কর দেয়, গ্লাসের মধ্যে একটা টিকিট দিয়ে যায়, মানে আপনার উপর ফাইন হয়েছে, এটা আপনি পে করা লাগবে, ঠিক আছে। কনজেশন এরিয়া, কনজেশন মানে গাড়ি যদি আপনার আপডেটেড না থাকে, তারা যেরকম চায়, যেমন লন্ডন, সেন্ট্রাল লন্ডনে অনেক সময় গাড়িগুলো ঢুকে না বা ঢুকতে চায় না, কেন? কারণ ওটা কনজেশন চার্জ বলে, মানে আপনার গাড়ি পেট্রোলের আছে বা অকটেনের আছে, এই কারণে আপনার উপর একটা এক্সট্রা চার্জ পড়বে, ওইটাকে কনজেশন চার্জ বলে। পরীক্ষার জন্য জরুরি না, হ্যাঁ এইটা জরুরি। জোন এন্ডস, ওইটা আমরা আগে দেখছিলাম না প্রথম দিকে যে 20 লেখা, মানে 20 শেষ হয়ে গেছে, এখন আপনি 20-র উপরে চালাবেন। আবার ওইদিকে যদি লাল গুল্লা দেওয়া থাকে 30, মানে আপনার ম্যাক্সিমাম স্পিড লিমিট 30-র উপরে উঠবেন না। যদি ওইটা নীল থাকে 30, এর মানে হলো আপনি 30-এর নিচে নামবেন না, অবশ্যই গাড়ি 30, 31, 32 ওরকম স্পিডে চালাতে হবে, ঠিক আছে। পি ফর পার্কিং, ঠিক আছে, যদি মোটরসাইকেলের ছবি থাকে তাহলে শুধু মোটরসাইকেল পার্ক করবে, আর যদি কিছুর ছবি না থাকে তাহলে সবাই পার্ক করবে। এইটা ওই যে ট্যাক্সি, সাইকেল, বাস সব একই রাস্তায় চলতে পারবে বা চলবে, এখানে আলাদা কোনো লেন নাই, ঠিক আছে। লেন এই এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না, আচ্ছা পরীক্ষায় আসে না জানার দরকারও নাই, ঠিক আছে। মোটরওয়ে, হ্যাঁ ওইটা মোটরওয়ে সাইন পরীক্ষায় আসে না। এখানে একটা জরুরি জিনিস শুধু বলে রাখি, এইগুলো সাধারণত ওই যে মোটরওয়ে গাড়িগুলো যাচ্ছে, ঠিক আছে, এইগুলাকে বলে স্লিপ রোড, ঠিক আছে। ওইটা আমরা মোটরওয়ে যখন কথা বলবো তখন স্লিপ রোড, ঠিক আছে, এইগুলা নিয়ে বলবো। মানে ছোটো ছোটো রোড যখন এসে মোটরওয়েতে উঠে অথবা বের হয়ে যায়
বের হয়ে গেলে আমরা সাধারণত এক্সিট রোড বলি, আর যেগুলো উঠে সাধারণত ওইগুলোকে স্লিপ রোড বলা হয়। স্লিপ রোড শুধু নামটা মনে রাখেন, পরে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। এইটা 100 ইয়ার্সের সাইন, ওইটা 50 ইয়ার্স, ওইটা সম্ভবত 20 ইয়ার্স, মানে 20 গজ পরে। মোটরওয়েতে যারা আছেন তারা দেখতে পারবেন অনেক সময় ওই যে একটু রেস্ট নেওয়ার জন্য কিছু জায়গা থাকে, ঠিক আছে। ওইটা আমরা এক্সিট রোড দিয়ে রেস্ট নেই, অথবা ট্যাঙ্কিতে পেট্রোল ভরি, অথবা ওয়াশরুমে যাওয়া লাগলে আমরা যাই যাদেরকে, বা রিক্রিয়েশনাল সেন্টারের মতো থাকে, ঠিক আছে। তখন ওরা চিনে কীভাবে যে কখন এক্সিট রোডটা আসতেছে, এই সাইনগুলো দেখে যে 100 ইয়ার্সের পর একটা এক্সিট আছে, মানে মোটরওয়ে থেকে এক্সিট হবে 100 ইয়ার্সের পরে, 100 গজ পরে, ঠিক আছে। দুইটা মানে জায়গা সম্ভবত 50, তারপরে 20 বা 30, ওই রকম একটা বোঝায় আর কি, ঠিক আছে। গুড ফুড, সার্ভিস এরিয়া যেটাকে বলে, ঠিক আছে। সামনে সার্ভিস এরিয়া আছে, এইটা একটু জরুরি, হ্যাঁ এইটা একটু জরুরি। এখানে কে প্রায়োরিটি পাবে? মনে করেন আপনি এইখানে গাড়ি চালাচ্ছেন, এইখানে আপনি আছেন, ঠিক আছে। তাহলে আপনার প্রায়োরিটি আগে না ওদিক থেকে যে আসতেছে অপোজিট থেকে, ওর প্রায়োরিটি আগে? তাহলে আপনি এইখানে আছেন, আপনি সাদা, ওই ব্যক্তি লাল মানে ও থামবে, আপনি সাদা মানে আপনি যাবেন, তাহলে আপনার প্রায়োরিটি এইখানে যিনি আছেন ওনার প্রায়োরিটি কম। এইচ মানে হসপিটাল, এগুলো খুব জরুরি না, এইটা একটু পরীক্ষা আসতে পারে। এইখানে লাল, এইটা হলে একটা রাস্তা, ঠিক আছে। এই যে সাদা যেটা মানে রাস্তা যাচ্ছে, এইখানে লাল মানে আর কোনো রাস্তা নাই, ডেড এন্ড, কাল দি সেকো বলে, ঠিক আছে। সাইকেল মানে এইটা শুধু রাস্তা সাইকেলদের জন্য। এখানে হোম জোন এন্ট্রি মানে বাড়িঘর আছে, মানুষ আসতে পারে যে কোনো সময়, একটু সাবধানে চলো। এইটা যারা গাড়ি চলায় ইউকেতে তাদের জন্য খুব জরুরি, পরীক্ষার জন্য জরুরি না। ক্যামেরা সাইন, সামনে ক্যামেরা আছে, সুতরাং ওরা খুব সতর্ক হয়ে যায়। আমরাও যখন পাস করে ফেলবো আমরাও খুব সতর্ক থাকবো। এখানে কাজ চলতেছে, এগুলা পরীক্ষার জন্য আসে না। স্লো মুভিং ভেহিকল, এগুলো লাগবে না আশা করি, আমি অন্তত জানি না পরীক্ষা। তাহলে এই আমরা মোটামুটি 15-20 মিনিটে আমরা সব সাইনগুলা পড়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা জানবো মোটরওয়ে, খুব সংক্ষেপে সহজে। মোটরওয়ে আমেরিকাতে বলে হাইওয়ে, আমরা বাংলাদেশেও বলতাম হাইওয়ে, ঠিক আছে। যেমন হবিগঞ্জ হাইওয়ে, যেটা আমরা ঢাকাতে প্রায় যাওয়া আসা হতো, সিলেট থেকে ঢাকাতে আমরা যেগুলো পেতাম, হবিগঞ্জ হাইওয়ে হয়ে আমরা যেতাম। তাহলে ওইখানে ওরা একটা শব্দ ব্যবহার করে ডুয়েল ক্যারেজওয়ে, সিঙ্গেল ক্যারেজওয়ে। তাহলে আমাদের হবিগঞ্জ হাইওয়ে যেটা ছিল, এটা কি ডুয়েল ক্যারেজওয়ে না সিঙ্গেল ক্যারেজওয়ে? আপনারা এই হাইওয়ে আমার কথা শোনার পর আপনারা নিজেরাই বলবেন, ঠিক আছে। এখন আসেন এইটাতে, এইটা আমরা বলবো ডুয়েল ক্যারেজওয়ে। কেন? দেখেন এই যে রাস্তা, 1 লেন 2 লেন 3 লেন, আর আরেকটা রাস্তা ওইটা খালি আছে, সেম ওইদিকে 1 2 3 একটা রাস্তা পুরা খালি আছে। এটা ডুয়েল ক্যারেজওয়ে আমি বললাম, কারণ এই যে মাঝখানে একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ার যদি থাকে মানে এইখানের গাড়ি চাইলেই এইখানে আসতে পারবে না, এইখানের গাড়ি চাইলেই ওইখানে আসতে পারবে না, ঠিক আছে। এই জন্য যদি মাঝখানে ব্যারিয়ার থাকে তাহলে ওইটাকে বলে ডুয়েল ক্যারেজওয়ে। আর মাঝখানে ব্যারিয়ার যদি না থাকে, এই যেমন কোনো ব্যারিয়ার নাই, যদিও এই গাড়ি এইখানে যাবে, 1 লাইন আছে, ওইখানে 2 লাইনও থাকতে পারে, ওরা এইখানে যাবে, খুব দরকার পড়লে এরা এইখানে চলে এসে, মানে ওই যে ক্রস করতে চায়, যদি টেক ওভার একজন করতে চায় তাহলে এইখানে এসে ওইখানে চলে যেতে পারবে। উচিত না, এখানে কেউ করেও না, বাট বলতেছি মাঝখানে যেহেতু ব্যারিয়ার নাই, ওইখানে ওইটা সিঙ্গেল ক্যারেজওয়ে। তাহলে মোটরওয়ে 2 ধরনের, সিঙ্গেল ক্যারেজওয়ে, ডাবল ক্যারেজওয়ে বা ডুয়েল ক্যারেজওয়ে। তো স্পিড লিমিট, এখন প্রশ্ন আসবে স্পিড লিমিট কত? ডুয়েল ক্যারেজওয়েতে, মোটরওয়েতে নর্মালি ন্যাশনাল হাই
ন্যাশনাল স্পিড লিমিট যেটা 70 মাইল পার আওয়ার ওইটা ইউজ হয় মোটরওয়েতে। ডুয়েল ক্যারিজওয়েতে 70, আর সিঙ্গল ক্যারিজওয়েতে সেটা হবে 60, ঠিক আছে। আর যদি টোয়িং করা থাকে, টোয়িং মানে হলো যে কোনো একটা গাড়ি, দেখি আমরা টোয়িং কার পাই কিনা না, যেমন এইটা অবশ্য টোয়িংয়ে পড়ে না। অনেক সময় দেখবেন গাড়ির পিছনে একটা ছোটো ওরা আলাদা ব্যান একটা অ্যাড করে ফেলে, ঠিক আছে, অ্যাড করে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওগুলোকে টোয়িং করা বলে, মানে একটা গাড়িকে আমি টেনে নিয়ে যাচ্ছি। ওইরকম যদি থাকে কোনো টোয়িং কারের সাথে বা অন্য কোনো একটা গাড়ির সাথে, টোয়িং হলে আরও 10 মাইল আমরা মাইনাস করে দেব। তাহলে ডুয়েল ক্যারিজওয়েতে নর্মালি ন্যাশনাল স্পিড লিমিট হলো 70 মাইল পার আওয়ার, টোয়িং যদি হয় তাহলে সেটা হয়ে যাবে 60। সিঙ্গল ক্যারিজওয়েতে ন্যাশনাল স্পিড লিমিট হলো 60 মাইল পার আওয়ার, টোয়িং হলে আরও 10 মাইনাস হয়ে যাবে 50 মাইল পার আওয়ার। আর সাধারণত বড় বড় গাড়ি যেগুলো আছে সাধারণত ওইগুলা বামের লেনে চলে সাধারণত, তবে ডানে বামেও মানে এই লেনগুলোতে আসতে পারে। এইটাকে বলে স্লোয়ার লেন। এইটা আপনি যখন টেক ওভার করতে যাবেন তখন সাধারণত এইখানে বা এইখানে চলে আসবেন, এসে ওদেরকে টেক ওভার করবেন, পরে আবার এইখানে চলে আসবেন। মোটরওয়েতে ওই দেখেন সাদা সাদা যে দাগ আছে একটা, মানে ডট ডট হয়ে হয়ে, এই মানে হলো গিয়ে এইখান থেকে এই লেনে আপনি আসতে পারবেন, এই লেনে আসতে পারবেন, এইটাতে যেতে পারবেন, এইটাতে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই যে একটা টানা সাদা দাগ আছে, টানা সাদা দাগের মানে হলো এইটা হার্ড শোল্ডার, অর্থাৎ এইটা সাধারণত আমরা ক্রস করব না, এইটা স্পেশাল অকেশনে ইউজ হবে। গাড়ি আপনার নষ্ট হয়ে গেছে, আপনি হার্ড শোল্ডারে চলে আসবেন, যে কোনো কারণে আপনার একটা ব্রেক নিতে হচ্ছে খুব জরুরি, তাহলে আপনি হার্ড শোল্ডারে চলে আসবেন, এসে ব্রেক নেবেন, ঠিক আছে। অথবা কোনো কারণে ওরা একটা রাস্তা মেরামত করতেছে, তখন ওরা বলবে যে হার্ড শোল্ডারকে ইউজ করুন 3 নম্বর লাইন হিসাবে, ঠিক আছে। সাধারণত হার্ড শোল্ডারটা খালি থাকে, ঠিক আছে। তাহলে হার্ড শোল্ডারও পেয়ে গেলাম। আরেকটা জিনিস এইখানে ইম্পর্ট্যান্ট, রাত্রেবেলা যখন গাড়ি চালাবেন তখন দেখবেন ওইখানে কিছু রিফ্লেকটিভ স্টার্টস লাগানো থাকে। রিফ্লেকটিভ স্টার্টস হলো আপনার ছোটো ছোটো রিফ্লেকটিভ গ্লাসের মতো, যখন আপনার গাড়ির আলো পড়ে তখন ওইগুলো জ্বলে ওঠে, ঠিক আছে। তো সাধারণত আমার জানা মতে 4 ধরনের হয় যদি ভুল না বলি। এইখানে দেখবেন এই লাইনের মাঝখানে রিফ্লেকটিভ স্টার যেটা থাকবে ওইটা সাদা, ঠিক আছে। সাদা মানে হলো আপনি লেন ক্রস করতে পারবেন, ঠিক আছে, সাদা। এইখানে যে রিফ্লেকটিভ স্টার্ট থাকবে বা এইখানে, ঠিক আছে, এইখানে রিফ্লেকটিভ স্টার্টসগুলো সাধারণত হবে লাল, রেড। এর মানে হলো এইদিকে গেলে বিপদে পড়বেন, এই দিকে গেলে বিপদে পড়বেন, লাল মানে সতর্কবার্তা। এইখানে আমার জানা মতে যে রিফ্লেকটিভ স্টার্সগুলো থাকবে এগুলো সাধারণত হলুদ হয়, এম্বার হয়, মানে খুব জরুরি না হলে এইখানে ক্রস করো না, ঠিক আছে। আরেকটা জিনিস ওইটাকে বলে স্লিপ রোড, আগে একবার বলছিলাম, দেখি আমার কাছে ছবি আছে কিনা না। স্লিপ রোড মানে গাড়ি যদি বের হয়ে যেতে চায়, ঠিক আছে, আচ্ছা স্লিপ রোডের এখানে ছবি নাই। ওই যে আগে যেটা বলছিলাম যে ওইখান থেকে মনে করেন একটা রাস্তা এসে অ্যাড হয়েছে, ওইখান থেকে গাড়ি এসে আর কি আপনার মোটরওয়েতে উঠবে, ওইগুলোকে বলে স্লিপ রোড। তো স্লিপ রোড রিলেটেড প্রশ্ন থাকে ওই রকম যে স্লিপ রোডে গাড়ির স্পিড কেমন হবে। তাহলে স্লিপ রোড মনে করেন এই দিক থেকে একটা গাড়ির লাইন, লোকাল একটা লাইন এসে মোটরওয়েতে উঠবে, তাহলে স্পিড হবে এই যে লেইনের গাড়িগুলো আছে, ঠিক আছে, ওদের বরাবর, এবং ও এসে দ্রুত এখানে উঠবে এবং ওদের সাথে পাল্লা দিয়ে দিয়ে একটু ফাস্ট যাবে, গিয়ে ও প্রথম লেইনে উঠে যাবে, তারপরে চলবে। আশা করি বুঝাতে পারছি যে এইখান থেকে মনে করেন একটা রোড এসে এইখানে উঠছে, ও এসে গাড়ি নিয়ে এইখানে উঠলো, এখন এই গাড়িও চলতেছে এই গাড়িও চলতেছে প্যারালাল, এখন ও কিন্তু বেশি সময়ে এইখানে থাকতে পারবে না, কারণ এইটা হলো হার্ড শোল্ডার, ওকে তাড়াতাড়ি এই লেনে চলে আসতে হবে। তো গাড়ি নিয়ে এইখানে চলে আসতে হলে এই যে গাড়ি আছে এর চেয়ে একটু স্পিড বাড়াতে হবে, বাড়িয়ে দ্রুত এখানে ঢুকে যেতে হবে,
তারপরে আবার নর্মাল স্পিডে আপনি যাবেন, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন চলে আসে যে এই গাড়ি থেকে এই গাড়ির ডিস্টেন্স কতটুকু হবে। নর্মালি 2 সেকেন্ড, মানে এই গাড়ি মনে করেন এখানে থেমে আছে, এই গাড়ি 2 সেকেন্ড সময় লাগবে ওকে গিয়ে ধরতে, ওর সাথে ধাক্কা খেতে। তাহলে এই যে গ্যাপ, এটা 2 সেকেন্ডের গ্যাপ হবে। যদি বৃষ্টি থাকে তাহলে 4 সেকেন্ড, যদি বরফ পড়ে তাহলে 10 টাইমস, মানে মোটামুটি 20 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো গ্যাপ। মানে একটা গাড়ি নর্মাল ওয়েদারে এখান থেকে এরকম গ্যাপ থাকবে। যদি বৃষ্টি থাকে তাহলে এটাও একটু বেশি দূরে হয়ে যায়, মনে করেন এইখান থেকে এইখান বৃষ্টি, বা এই গাড়ি থেকে এই গাড়ির যে দূরত্ব এইটা বৃষ্টির সময় হবে। আর বরফ পড়ার সময় মনে করেন এইখানে একটা গাড়ি আছে আর একটা গাড়ি এইখানে, ওই রকম একটা ডিস্টেন্স আমরা রাখবো। তাহলে 2 সেকেন্ড ডিস্টেন্স, এইটা একটু জরুরি। আর স্লিপ রুট বললাম, স্টার্টস বললাম, স্পিড লিমিট বললাম, ডুয়েল ক্যারেজওয়ে, সিঙ্গেল ক্যারেজওয়ে মোটামুটি কভার করে ফেলছি। হার্ড শোল্ডার আমরা বলে ফেলছি। এখন আমরা দেখব যে একটা গাড়ির বিভিন্ন পার্টস কি আছে, একটু জরুরি। একটা গাড়ির কী কী পার্টস আছে একটু জরুরি, শুধু কয়েকটা জিনিস জরুরি। আপনারা জানেন এইটা রুফ, ছাদ যেটা আছে, এখনকার গাড়িগুলিতে সানরুফ থাকে, মানে এইখান থেকে সানলাইট আসবে বা এটা খোলা যায়, আপনি বের হয়ে বাতাস দেখতে পারেন, যদিও এগুলো বেআইনি এইখানে, ঠিক আছে। এইটা জরুরি। উইন্ডশিল্ড, এইটাকে বলে ওয়াইপার, ওয়াইপ করে। উইন্ডশিল্ড মানে বাতাসকে আটকায়, ঠিক আছে। এগুলো তো সাইড মিরর, বাম্পার বলে এই জায়গাকে, ঠিক আছে। হুড বলে, হুড তোলা হয়, হুডের ভেতরে আপনাদের তেল পরীক্ষা করা হয়, গাড়ির তেল ঠিক আছে কিনা না, ইঞ্জিন, এগুলো দেখা হয়, ওইগুলো প্র্যাকটিক্যালে লাগবে। ইন্ডিকেটরের লাইট, ঠিক আছে। চাকা, পেছনে আপনার ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক খুলে ওই যে জিনিসপত্র রাখা হয়, ঠিক আছে। এইখানে যে লাইট আছে ওইটাকে টেইল লাইট বলে, ঠিক আছে। এখানে আর কিছু জরুরি না, আশা করি দরজা জানালা এগুলো বুঝতে পারবেন। তো ওইখানে ভেতরে আছে সিট বেল্ট। সিট বেল্ট সবসময়, সিট বেল্ট রিলেটেড প্রশ্ন থাকে যে সিট বেল্ট কখন আপনি সবসময় পড়তে হবে, কখন আপনি না পড়লেও চলবে। যদি আপনি পিছন দিকে গাড়ি নিতে চান তখন আপনি সিট বেল্ট সাধারণত না পড়লেও চলবে, পেছনে তাকানো লাগে এই জন্য। আর যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে তখন আপনি সিট বেল্ট না পড়লেও চলবে, ঠিক আছে। তাহলে গাড়ির বিভিন্ন পার্টস আমরা পড়ে ফেললাম। ওইখানে সাধারণত চাকা রিলেটেড প্রশ্ন থাকে, চাকার মধ্যে দেখবেন অনেকগুলো থ্রেড থাকে, মানে সুতার মতো বের হয়ে থাকে, ওইটা কতটুকু লম্বা হওয়া লাগে, সম্ভবত 2 অথবা 4 মিলিমিটার যদি ভুল না বলে থাকি, ওইগুলা একটু পরে নিতে হবে। আর আমরা অয়েল ঠিক আছে কিনা না ওইটা কিভাবে চেক করব, ওইগুলো একটু পরে নিলে ভালো। আর একটা খুব জরুরি, সেটা হলো গিয়ে জেব্রা ক্রসিং নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে। জেব্রা ক্রসিং মানে যেগুলাতে পথচারী ক্রস করে। তো এখানে জেব্রা ক্রসিং কয়েক ধরনের আছে, পেলিকান, পাফিন, টৌকান, ঠিক আছে। নর্মাল জেব্রা ক্রসিং, পেলিকানের মানে হলো পেডিস্ট্রিয়ান লাইট কন্ট্রোল ক্রসিং। আপনারা যে কোনো বড় রাস্তায়, মনে করেন ইস্ট লন্ডন মসজিদে আসছেন, আশা করি লন্ডনে যারা আছেন এক সময় আসছেন, ইস্ট লন্ডন মসজিদ থেকে বের হয়ে যদি অপোজিটে যেতে চান তাহলে আমরা একটা বাটনে টিপ দেই, একটু সময় পরে ওইখানে পথচারীর জন্য গ্রিন লাইট জ্বলে, তারপরে আমরা ক্রস করি, ডানে বামে সব গাড়ি থেমে যায়, ঠিক আছে। এইগুলো সাধারণত ওই যে লাইট কন্ট্রোল ক্রসিং, পেলিকান যাকে বলে, ঠিক আছে। পাফিন যেগুলো আছে, পাফিনগুলো ইন্টারেস্টিং। পাফিনে আমি ফ্রান্সে ওইগুলো দেখেছিলাম খুব বেশি। পাফিন ক্রসিং মানে পেডিস্ট্রিয়ান ইউজার ফ্রেন্ডলি ইন্টেলিজেন্ট ক্রসিং, ওইখানে আপনার ওই টিপ দেওয়া লাগে না, ঠিক আছে। আপনি শুধু এসে দাঁড়ালেই হবে, একটু পরে আপনাকে ওই যে সবুজ লাইট মানে পথচারী চলার লাইট দেখাবে, আপনি ক্রস করতে পারবেন। পাফিন এইখানে খুব বেশি আছে কিনা না জানি না, ইন্টেলিজেন্ট ক্রসিং, বাট ফ্রান্সে আছে। টৌকান, এটা খুব জরুরি, টৌকান ক্রসিং আমরা আলাদা করে দেখাবো। টৌকান মানে হলো গিয়ে টু ক্যান ক্রস, ঠিক আছে। টু ক্যান ক্রস মানে এই হলো গিয়ে টৌকান, এইগুলো আপনারা খুব বেশি পাবেন লন্ডনে। এই যে এই হলুদ বাতি দেখবেন টিপ 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 করে অনেক সময় জ্বলে, হলুদ টিপ 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 করে
দিনরাত জ্বলতে থাকে। ঠিক আছে, এর মানে হলো এইখানে পেডিস্ট্রিয়ানের প্রায়োরিটি বেশি, পথচারীর প্রায়োরিটি বেশি। প্রশ্ন থাকে যে কোন ক্রসিংয়ে পথচারী সাইক্লিস্ট এদের প্রায়োরিটি বেশি, সেটা হলো গিয়ে টু ক্যান ক্রসিংয়ে, টু ক্যান ক্রস। এটাতে কি হয়, আপনি যখনই এইখানে পা দিবেন বা এই দিক থেকে আপনি যখন এইখানে পা দিবেন, দেওয়ার সাথে সাথে এই দিকে যে গাড়িগুলো আছে ওরা থেমে যাবে। আগে পথচারী ক্রস করবে, তারপর পথচারী যখন আপনি পুরা ক্রস করে ফেলবেন তখন ওরা আবার গাড়ি চলাচল শুরু করবে। এটাই আইন। তাহলে এই আমরা মোটামুটি কভার করে ফেললাম থিওরি রিলেটেড সব কিছু। এরপরে যে আপনার ট্রাফিক লাইট নিয়ে প্রশ্ন আছে, নর্মালি এগুলো একটু সহজ প্রশ্ন, ইংরেজি যারা একটু ভালো করে পড়তে পারেন তাদের জন্য ইজি। ট্রাফিক লাইট রিলেটেড প্রশ্ন থাকে যে একদম উপরে দেখবেন লাল লাইট, এর নিচে অ্যাম্বার, এর নিচে সবুজ গ্রিন লাইট যেটা আছে। প্রশ্ন থাকে যে যদি অ্যাম্বার লাইট আপনি জ্বলতে দেখেন তার মানে আপনি কী করবেন, তার মানে আপনি প্রিপারেশন নেবেন যে একটু পরে লাল লাইট জ্বলবে। ঠিক আছে, অনেক সময় আমরা প্রশ্ন করি যে লাল লাইট যখন নিভে যায় তখন আবার অ্যাম্বার জ্বলে, তারপর সবুজ জ্বলে, তাহলে আমরা অ্যাম্বার জ্বলার অর্থ তো আবার সবুজ লাইট জ্বলা হতো না। নর্মালি রাস্তাঘাটে সবসময় সবুজ থাকে, নর্মালি সবুজ থাকবে। অ্যাম্বার জ্বলার মানেই হলো গিয়ে লাল লাইট একটু পরেই জ্বলে যাবে, স্টপ হওয়ার জন্য প্রিপারেশন নাও। তাহলে অ্যাম্বারের কাজই হলো আপনাকে রেড লাইট ইন্ডিকেট করবে, একটু পরেই আপনি সতর্ক হয়ে যান। এটাই হলো গিয়ে অ্যাম্বারের মিনিং। আর কালার তো আর ঠিক আছে, উপরে লাল, তারপরে অ্যাম্বার, তারপরে সবুজ। সংক্ষেপে আপনারা যে যার মতো অ্যাপ নিয়ে পড়াশোনা করেন, আমি বলবো প্রথমে একটা মক টেস্ট দিয়ে দিবেন, তাহলে নিজের সম্পর্কে একটা আইডিয়া হবে, তারপর পড়াশোনা করেন। আর যে কোনো কিছুতে আপনারা আটকে গেলে এই যে ডিভিএলএ বলে সার্চ দিলে হাইওয়ে কোড এই সব কিছু চলে আসবে ডিভিএলের ওয়েবসাইটে। ওইখানে আপনারা পরীক্ষার নিয়ম কানুন সব কিছু দেখতে পারবেন। যে কোনো একটা প্রস্তুতি নেওয়ার আগে আমি বলবো ডিভিএলএ সাইটটা একটু ঘুরে আসা ভালো, ওদের এনাফ ইনফরমেশন থাকে। তারপর যে কোনো একটা অ্যাপ কিনে নিজের মতো প্রস্তুতি নেন। কিছু প্রশ্ন এবং উত্তর আমরা প্রভিশনাল লাইসেন্স, প্রথমে যে লাইসেন্স পাই সেটাকে প্রভিশনাল লাইসেন্স বলে বা লার্নার লাইসেন্স বলে, এল লেখা থাকে ওই লাইসেন্সে। ওইটা আমরা কিভাবে পাবো? ইউকেতে আসার পর প্রথম কাজ যেটা করা উচিত, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, নিজের বাসা বাড়ি ঠিক করেন, তারপরে দ্রুততম সময়ের ভিতরে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করে ফেলেন। এটা আবেদন করতে কিছুই লাগে না। এটা ফর্ম যেটা আছে সাধারণত অনলাইনে অনেকে বলে করা যায়, আমি করে ব্যর্থ হয়েছি, সেটা অফলাইনে করাই ভালো। ওই ফর্মটা ফ্রিতে পাওয়া যায় সকল পোস্ট অফিসে। তাহলে পোস্ট অফিসে গিয়ে আপনি লার্নার লাইসেন্সের ফর্ম দিতে বললে ওরা আপনাকে একটা খামভর্তি ফর্ম দিয়ে দেবে, ওইটা আপনি ফিল আপ করবেন, নাম, ঠিকানা, গত 5 বছর ধরে আপনি কোথায় আছেন, এখন কোথায় থাকেন, ওই ইনফরমেশন। শুধু দুইটা জিনিসে একটু সতর্ক থাকবেন, একটা ছবি অ্যাটাচ করে দেওয়া লাগে, ওই ছবিটা তুলতে হয়, দেশ থেকে নিয়ে আসলে ভালো, ওইটার একটা নির্দিষ্ট সাইজ আছে, ওইটা চেক করবেন। ওইটা লাগানো একটু ইন্টারেস্টিং, ওর পেছনে সাইন করা লাগে, করে ওইটা লাগানোটা সাবধানে লাগাবেন। আর একজন রেফারি লাগে, রেফারি মানে যিনি গত কয়েক বছর থেকে, সম্ভবত 3 বছর থেকে গাড়ি চালান, যার ড্রাইভিং লাইসেন্স আছে, তার একটা রেফারেন্স লাগে, অর্থাৎ তার পুরা নাম লাগে, তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার লাগে। তো এটা নিজের আত্মীয়জন পরিচিত যে কারো একটা নিলেই হবে। এটার জন্য এই না যে আপনি কোনো অপরাধ করলে ওকে ধরা হবে, যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন তাহলে তো অবশ্যই ওনাকে প্রশ্ন করা হবে যে তুমি কিভাবে চিনতে। তবে আশা করি আমরা কোনো ক্রিমিনাল অফেন্স করার জন্য এখানে আসি নাই। ঠিক আছে, তো ওই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনারা আবার পোস্ট অফিসে যাবেন, তখন গিয়ে বলতে হয় একটা পেমেন্ট আছে, ওই যে সম্ভবত কম বেশি 50 থেকে 60 পাউন্ড, আমি নিশ্চিত না, ওই পেমেন্টটা করতে হয়। তখন ওরা একটা ব্যাংক ড্রাফট করে একটা কাগজ, ওইখানে লেখা থাকে যে টিবিএল এর জন্য এত টাকা দেওয়া হয়েছে। ওই ব্যাংক ড্রাফটের কাগজ, আপনার ফর্ম এবং একটা আইডি দেওয়া লাগে। তো আমরা যখন করেছিলাম তখন তো আমরা রেসিডেন্সি পারমিট যেটা ওইটা ঢুকিয়ে দিয়েছিলাম, এখন সম্ভবত পাসপোর্ট দেওয়া লাগতে পারে, অথবা ওরা যদি শেয়ার কোড বলে শেয়ার কোডও লিখে দেওয়া লাগতে পারে। তবে যেহেতু
কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একটা দেওয়া লাগতো, এখন জানি না, যদি দেওয়া লাগে তাহলে যদি আপনারা পাসপোর্ট দেন তাহলে ওইটা সারতে গেলে যখনই আপনারা সারবেন তখন ফার্স্ট ক্লাস ডেলিভারি দেওয়া ভালো। ফার্স্ট ক্লাস ডেলিভারি মানে আপনি ওইটা ট্রেস করতে পারবেন, আপনাকে একটা বারকোড বা একটা কোড দিবে, আপনার ডেলিভারি এখন কোন অবস্থায় কী অবস্থায় আছে ওইটা আপনি জানতে পারবেন। ওইটা ফার্স্ট ক্লাস ডেলিভারি, ওইটা করা ভালো। আর সেকেন্ড ক্লাস ডেলিভারি টাকা পয়সা একটু কম লাগে, কিন্তু ওইটা আপনি আর ট্রেস করতে পারবেন না, ঠিক আছে। তারপরে একটা নির্দিষ্ট সময় পর, সম্ভবত 7 দিন থেকে 14 দিন, এরপর ড্রাইভ খামভর্তি আপনার লার্নার লাইসেন্স, ওইটা আপনার যে অ্যাড্রেস দিয়েছেন বাসার অ্যাড্রেস ওইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইটা আপনি এইভাবে লার্নার লাইসেন্সটা নিতে পারবেন। এখন লার্নার লাইসেন্স পাওয়ার আগে কি আপনি থিওরি টেস্ট দিতে পারবেন বা বুক করতে পারবেন? আমার জানা মতে না, লার্নার লাইসেন্স নেওয়ার পরেই থিওরি টেস্ট বুক করতে হয়। থিওরি টেস্ট বুক করার জন্য আবার ওই যে ডিভিএলে থিওরি টেস্ট বুকিং বলে সার্চ দিলেই সাইটটা চলে আসবে, ওইখানে গিয়ে আপনারা বুক করে ফেলবেন। সম্ভবত 30 টাকা, 23 পাউন্ডের মতো, 23 থেকে 30 পাউন্ড ওইরকম একটা অ্যামাউন্ট নিয়ে যায়, আপনার ব্যাংক থেকে কেটে নিয়ে যাবে। তারপর আপনি আপনার পছন্দের একটা ডেট এবং সময় জায়গা সিলেক্ট করে ফেলবেন। ওখানে পরীক্ষার দিন একটু আর্লি 30 মিনিটস বিফোর গেলে ভালো। ওইখানে আবার আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আর যদি লার্নার লাইসেন্স থাকে ওইটা নিয়ে গেলেন, ওরা একটু চেক করে তারপর পরীক্ষার হলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। পরীক্ষার হলে সিনারিও থাকে, আপনার সামনে একটা কম্পিউটার থাকে, ডানে বামে অনেকগুলো পরীক্ষার্থী থাকে, ওরা আবার বিভিন্ন পরীক্ষা দেয়। পরীক্ষা হয় পিয়ারসন বুথে। পিয়ারসন বু ওদের সাধারণত ওই যে অনলাইন ভিত্তিক পরীক্ষাগুলো কন্ট্রোল করে ফেলে। ঢাকাতেও তো ছিল পিয়ারসন বু, যদিও ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নিত না, বাট বাকি অনেকগুলো পরীক্ষা পিয়ারসন বুথে হয়। যারা ডাক্তার ছিলেন, ডাক্তারি পরীক্ষা দিতেন, তারা পিয়ারসন বুথে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড ওদের অনেকগুলা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, তাহলে পরীক্ষার দিন আপনারা গেলেন, কম্পিউটারের সামনে বসলেন, একটা বড় মনিটর মাউস ওইটা দিয়ে দিবে। আর আপনার যদি হেয়ারিংয়ের কোনো সমস্যা থাকে, চোখের কোনো সমস্যা থাকে, সেটা আগে জানালে ওরা আগে অ্যাডজাস্ট করে দেয়, ঠিক আছে। হেয়ারিংয়ের সমস্যা থাকলে সাধারণত একটা হেডফোন দিয়ে দেয় আপনার আলাদা শোনার জন্য, ঠিক আছে। তাহলে এই হলো আপনার পরীক্ষা। থিওরি দিয়ে দিলেন, নির্দিষ্ট মার্ক পেলেন। ওই দিনই পরীক্ষা থেকে আপনি যখন বের হবেন, উইদিন 5 to 10 মিনিটস ওরা আপনার রেজাল্টটা দিয়ে দেবে, একটা খাম ভর্তি কাগজ। সেই খাম খুলে আপনি দেখতে পারবেন যে ইউ পাস দ্য, কনগ্রাচুলেশনস, ইউ পাস দ্য থিওরি টেস্ট। তো এটার পর এটার একটা ছবি রেখে দেবেন, এই রেফারেন্সটা লাগবে, একটা রেফারেন্স নম্বর থাকে, এইটা জরুরি। সাথে সাথে এসে এখন যে অবস্থা, প্র্যাকটিক্যালের জন্য একটা ডেট নিয়ে নেবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার একটা ডেট। সাথে সাথে আবার একই রকম ডিভিএলে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট বলে গুগলে সার্চ দেবেন, চলে আসবে। তখন নির্দিষ্ট টাকা ওরা কেটে নেবে, এইখানে সম্ভবত 60 থেকে 70 পাউন্ড কেটে নেয়। নেওয়ার পর আপনি ডেট বুক করে ফেললেন। এখন একজন পছন্দের ইনস্ট্রাক্টর খুব জরুরি না, বাট একজন ইনস্ট্রাক্টর থাকলে ভালো। ও পরীক্ষা রিলেটেড আপনাকে বিভিন্নভাবে ট্রেন করবে, রাস্তাঘাটে প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে যাবে। আপনি এই যে প্র্যাকটিস যেটা, ওইটা লার্নার লাইসেন্স পাওয়ার পরেই আপনি গাড়ি নিয়ে রাস্তায় নেমে যেতে পারবেন। শর্ত হলো আপনার পাশে একজন ইউকেতে 3 বছর ধরে ড্রাইভ করে ওরকম একজন মানুষ সবসময় বসা থাকা লাগবে, অথবা একজন ইনস্ট্রাক্টর থাকা লাগবে। তারপর আপনি নির্দিষ্ট সময়ের জন্য লেসন নিয়ে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে পরীক্ষার দিন আপনি গেলেন। সাধারণত সবাই ইনস্ট্রাক্টরের গাড়ি নিয়েই যায়, আপনি চাইলে আপনার নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন। শর্ত হলো আবার যে আপনার পাশে একজন 3 বছর ধরে ইউকেতে ড্রাইভ করে এরকম একজন লাইসেন্সধারী মানুষ বসে থাকা লাগবে। তারপর আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গেলেন। প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রথমে টেল মি কোয়েশ্চন থাকে, টেল মি অর আস্ক মি ওইরকম প্রশ্ন, অর্থাৎ আপনার যে পরীক্ষা নিচ্ছে ও প্রশ্ন করবে যে আমাকে দেখাও ব্রেক কাজ করতেছে কিনা না, ঠিক আছে, আমাকে দেখাও যে হ্যাজার্ড লাইট জ্বলে কিনা না, আমাকে দেখাও যে ওয়াইপার, উইন্ডশিল্ডের ওয়াইপার যেটা ওইটা কাজ করে কিনা না। তারপর একটা সার্টেন টাইম 15 থেকে 20 মিনিট
ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভ করতে বলবে, যে আপনি আপনার মতো ড্রাইভ করবেন। তারপর ইনস্ট্রাকশন দেবে যে ডানে যাও বামে যাও। তো ওইগুলো যখন আপনারা ইনস্ট্রাক্টরের আন্ডারে থাকবেন, ইনস্ট্রাক্টর মোটামুটি আপনাকে ট্রেন করে ফেলবে। তারপর আপনি যখন ওইখানে মাইনর ফল্ট, মেজর ফল্ট এগুলো দেখা হয়। মেজর ফল্ট যদি আপনি একটা করে ফেলেন তাহলে পরীক্ষায় ফেল। মাইনর ফল্ট সম্ভবত 10 থেকে 13টা করা যায়, কোনো সমস্যা হয় না। এর বেশি করলে সবগুলো মাইনর ফল্ট মিলে একটা মেজর ফল্ট হয়ে যায়, তাহলে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে আশা করি প্রথমবারেই আপনারা পাস করে যাবেন। মোটামুটি পাস করার পর আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেন। এখন আপনি ফ্রি টু গো। আপনি একটা গাড়ি কিনে ফেলেন। গাড়ি কেনার মধ্যেই শেষ না, নিজের পছন্দের গাড়ি কিনলেন, ওইটার ইন্স্যুরেন্স করতে হবে, বছরে বছরে এমওটি করতে হবে, রোড ট্যাক্স পে করতে হবে, অনেকগুলো খরচ একসাথে করতে হবে। বাট এটা সত্য যে ইউকেতে গাড়ি ছাড়া চলা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল টু স্টে ইন ইউকে উইদাউট নোয়িং ড্রাইভিং। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই নিজেদের ড্রাইভিং টেস্ট দ্রুততম সময়ের মধ্যে পাস করে যান। আর আশা করি এই ভিডিওতে আমরা অনেকগুলা সহজ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি। তথ্যগত অনেক ভুল থাকতে পারে, অনেক দিন আগে আমার পড়াশোনা করা। যদি এরকম কোনো ভুল পান তাহলে কমেন্ট সেকশনে সেইগুলা বলে ফেলবেন, তাহলে আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার। আর একটুও যদি উপকার হয় তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।